হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। আমরা আপকামিং ডাব্লিউবিপি এবং কেপি পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন সন্ধ্যা 6টা থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের গুরুত্বপূর্ণ অধ্যায় ধরে ধরে অধ্যায়ভিত্তিক জিকে প্রশ্নোত্তরের ক্লাস করছি। এবং আজকে আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বায়ুমণ্ডল সম্পর্কিত বিস্তারিত ক্লাস করব। আজকে ক্লাসে 50+ প্রশ্নোত্তর রয়েছে, তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। একদম পরীক্ষার মতো কিছু প্রশ্নোত্তর রয়েছে, কিছু প্রশ্ন বিগত বছরও এসেছিল। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস রাখবে এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পরীক্ষা তোমরা সেরা প্রস্তুতি পাচ্ছ। তো যাই হোক, আজ ক্লাসে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, 1 নম্বর প্রশ্ন কি বলছে, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ কত? এই প্রশ্ন অনেকবারই পরীক্ষাতে এসেছে। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ কত? 4টে অপশনের মধ্য থেকে সঠিক উত্তর কি হবে বেছে নাও। সঠিক উত্তর হবে অপশন এ, 0.03%। ঠিক আছে, বায়ুমণ্ডলে সব থেকে বেশি কোন গ্যাস রয়েছে? সেটা হচ্ছে নাইট্রোজেন। ঠিক আছে, নাইট্রোজেন গ্যাস সব থেকে বেশি, সেটা হচ্ছে 78% প্রায়। তারপরে রয়েছে কে? অক্সিজেন। ঠিক আছে, অক্সিজেন গ্যাস কত রয়েছে? অক্সিজেন গ্যাস রয়েছে প্রায় 21% মতো। তারপরে রয়েছে CO2, কার্বন ডাই অক্সাইড, প্রায় 0.0033%। ওকে, তো এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে কিসের উপস্থিতিতে আকাশের রং নীল হয়? 4টে অপশন দেখো, ধূলিকণা, জলীয় বাষ্প, জেনন গ্যাস নাকি ওজোন স্তর? তো সঠিক উত্তর হবে অপশন এ, ধূলিকণা। অ্যাকচুয়ালি ধূলিকণাও ঠিক উত্তরটা নয়, কেননা যখন সূর্য থেকে আলো আমাদের পৃথিবীতে প্রবেশ করে তখন বিভিন্ন বায়ুমণ্ডলের স্তর রয়েছে এবং বায়ুমণ্ডলের স্তরের যে স্তরগুলো সেগুলো কিন্তু ঘনত্ব কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে এবং তার মধ্যে কোথাও ধূলিকণা রয়েছে, কোথাও ধূলিকণা নেই। যখন এই বায়ুমণ্ডল থেকে রশ্মি আসে, সাদা রশ্মি কিন্তু 7টা বর্ণে বিভক্ত হয়ে যায় এবং এই যে নীল রং, এই নীল রংটা কিন্তু সব থেকে বেশি ছড়িয়ে পড়ে এবং সেটাই আমাদের চোখে আসে। সেই কারণে আমরা আকাশকে আকাশি কালার বা নীল রঙের দেখে থাকি। নেক্সট আমরা দেখো 3 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের সর্বাধিক উপস্থিতির শতকরা হার কত? বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের সর্বাধিক উপস্থিতির হার কত, অর্থাৎ বায়ুমণ্ডলে জলীয় বাষ্প কত পার্সেন্টেজ থাকে? সঠিক উত্তর হবে 100 ভাগের মধ্যে 4 ভাগ থাকে জলীয় বাষ্প এবং এই জলীয় বাষ্প সব থেকে বেশি কি গ্রিন হাউস প্রভাব তৈরি করে। সব থেকে বেশি গ্রিন হাউস প্রভাব তৈরি করে এই জলীয় বাষ্প, অর্থাৎ জলীয় বাষ্পের তাপ শোষণ করার ক্ষমতা সব থেকে বেশি। নেক্সট দেখব 4 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের একটি স্থায়ী উপাদান হলো নিচের কোনটি? দেখো 4টে অপশন, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, ওজোন নাকি জলীয় বাষ্প? একটা স্থায়ী উপাদান বলেছে, পার্মানেন্ট কম্পোনেন্ট। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অক্সিজেন। অক্সিজেন হচ্ছে বায়ুমণ্ডলের একটি স্থায়ী উপাদান। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, সামনেই তোমাদের WPSI পরীক্ষা। তো ডবল স্টার লাস্ট মিনিট সাজেশন ব্যাচ লঞ্চ করা হয়েছে, সাথে WPP এবং কেপি কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে 70 দিনের চ্যালেঞ্জ কোর্স, যেখানে তোমরা পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে ক্লাসগুলো পাবে, সাথে মক টেস্ট। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে। এই দুটো ব্যাচ কোর্সের মধ্যে যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও, ডেসক্রিপশন বক্সে বিস্তারিত পেয়ে যাবে, এখনই যুক্ত হয়ে যাও। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখব, বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ কত? এটাকে ভিভিআই করবে, আমাদের বায়ুমণ্ডলের মধ্যে কত পার্সেন্টেজ শতকরার অক্সিজেন রয়েছে। তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশন এ,
20.94%। আমি একটু আগে লিখে দিয়েছিলাম নাইট্রোজেন 78%-এর মতো এবং অক্সিজেন 21%-এর মতো। তো দেখো 20.94 মানেই একদম 21-এর কাছাকাছি। 6 নম্বর প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলের সবচেয়ে ভারী গ্যাসের নাম হলো নিচের কোনটি? 4টে অপশন, এই 4টে অপশনের মধ্যে থেকে সব থেকে ভারী গ্যাস কোনটা? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড নাকি মিথেন কার্বন? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, কার্বন ডাই অক্সাইড সব থেকে ভারী গ্যাসের নাম। 7 নম্বর প্রশ্ন দেখো, শুক্তি মেঘ বা মাদার অফ পার্ল ক্লাউড সৃষ্টি হয় বায়ুমণ্ডলের কোন স্তরে? ভিভিআই করো প্রশ্নটিকে। শুক্তি মেঘ বা মাদার অফ পার্ল ক্লাউড সৃষ্টি হয় বায়ুমণ্ডলের কোন স্তরে? তো সঠিক উত্তর হবে অপশন বি, স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে এটা কি? দ্বিতীয় স্তর, বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর, এবং এর অপর নাম কি রয়েছে? শান্ত মণ্ডল। এটাকে শান্ত মণ্ডলও বলা হয়ে থাকে। এবং এই স্ট্র্যাটোস্ফিয়ার থেকে কি চলাচল করে? জেট প্লেন, জেট প্লেন চলাচল করে। নেক্সট 8 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? 4টে অপশন দেখো, স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার নাকি মেসোস্ফিয়ার? তো শীতলতম স্তর নিচের কোনটি? তো সঠিক উত্তর হবে অপশন ডি, 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার বায়ুমণ্ডলের সব থেকে শীতলতম স্তর। তো এটাকেও স্টার মার্ক করবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এই থার্মোস্ফিয়ার দেখতে পাচ্ছ, নামের মধ্য থেকে বুঝতে পারছো এটা হচ্ছে সব থেকে উত্তপ্ততম স্তর। নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, সামনে তোমাদের ডাব্লিউবিপি এবং কেপি পরীক্ষা, তো সেই জন্য সেরা প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেখানে 100টি প্র্যাকটিস সেট, 5000 প্রশ্ন উত্তর তোমরা পাবে, প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকে প্র্যাকটিস সেট পাবে, সাথে বিগত 10 বছরের প্রিভিয়াস ইয়ার্স তোমরা পেয়ে যাবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্র্যাকটিস ব্যাচ নেওয়ার জন্য, এবং বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, ওজোন গ্যাস দেখা যায় কোন স্তরে? এই প্রশ্নটাকে একদম ভিভিআই করো, বহুবার পরীক্ষা এসেছে এবং আপকামিং পরীক্ষাতেও আসবে। যে ওজোন স্তরকে আমরা বায়ুমণ্ডলের কোন স্তরে দেখতে পেয়ে থাকি? সঠিক উত্তর মিলিয়ে নাও, অপশন বি, স্ট্র্যাটোস্ফিয়ারে আমরা ওজোন গ্যাসকে দেখতে পেয়ে থাকি। 10 নম্বর প্রশ্ন দেখো, নিরক্ষীয় অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত? ট্রপোস্ফিয়ার এটা হচ্ছে সব থেকে নিম্নতম স্তর, অর্থাৎ পৃথিবী সংলগ্ন স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার। এর অপর নাম হচ্ছে ক্ষুদ্র মণ্ডল, কেননা পৃথিবীর মধ্যে যে সমস্ত প্রাকৃতিক ঘটনাবলী, ঝড়, বৃষ্টি, বজ্রপাত, সমস্ত কিছু এই ট্রপোস্ফিয়ারের মধ্যে ঘটে। তো একে ওই জন্য কি বলা হয় থাকে? ক্ষুদ্র মণ্ডল। তো নিরক্ষীয় অঞ্চলের ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত? তো নিরক্ষীয় অঞ্চলের ট্রপোস্ফিয়ারের উচ্চতা হয়ে যাবে অপশন সি, 18 কিলোমিটারের মতো। এবং এখানেই সব থেকে ম্যাক্সিমাম হয়ে থাকে ট্রপোস্ফিয়ারের উচ্চতা। 11 নম্বর প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর নিচের কোনটি? তো বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর হয়ে যাবে, একটু আগেই আমি লিখে দিয়েছিলাম, সঠিক উত্তর হবে কি? অপশন বি, থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার বায়ুমণ্ডলের সব থেকে উষ্ণতম স্তর। 12 নম্বর প্রশ্ন দেখো, ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায় কোন স্তরে? 12 নম্বর প্রশ্ন, নিচের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন ডি, ম্যাগনেটোস্ফিয়ারে। দেখো এটা খুবই আনকমন প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, আসতে পারে। 13 নম্বর প্রশ্ন, ওজোন গ্যাস কে আবিষ্কার করেন? নিচের কোন বিজ্ঞানী ওজোন গ্যাস আবিষ্কার করেন? সঠিক উত্তর হবে অপশন এ, ফ্রেডরিক স্কোনবি। দেখো ওজোন গ্যাসের গন্ধ
ঠিক আছে, গন্ধ হচ্ছে কি আষ্টে। এবং এটা কি করতে ব্যবহার করা হয়? ওজোন গ্যাসকে ব্যবহার করা হয়ে থাকে জীবাণু মুক্তকরণের জন্য। জীবাণু মুক্তকরণে ব্যবহৃত হয়ে থাকে ওজোন গ্যাস। নেক্সট 14 নম্বর প্রশ্ন দেখো, প্রথম ওজোন স্তরে ক্ষয় আবিষ্কার করেন নিচের কোন বিজ্ঞানী? অর্থাৎ আমরা জানি যে ওজোন স্তর মানুষ মানে গোটা জীবকুলকে রক্ষা করে থাকে এই ওজোন স্তর। পৃথিবীর মানে সূর্য থেকে যে সমস্ত অতি বেগুনি বা আল্ট্রাভায়োলেট রশ্মি এসে থাকে যা আমাদের জীবকুলের জন্য খুবই ক্ষতিকর, তো সেইখান থেকে রক্ষা করে ওজোন স্তর। তো এই ওজোন স্তরের যে ক্ষয় সাধন হয় এটা আবিষ্কার করেছিলেন কোন বিজ্ঞানী? তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশন সি, জে.সি. ফারম্যান। 15 নম্বর প্রশ্ন দেখো, ওজনের সংকেত উদ্ভাবন করেন কে? ওজনের সংকেত কি? ওজনের সংকেত O3। সঠিক উত্তর হবে অপশন ডি, J.L. শরেট। 16 নম্বর প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলে ওজোন স্তর আবিষ্কার করেন কে? অর্থাৎ বায়ুমণ্ডলের মধ্যে প্রথমে কি রয়েছে? ট্রপোস্ফিয়ার, তারপরে এক্সোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার, এবং স্ট্র্যাটোস্ফিয়ারের ওপর দিকে রয়েছে ওজোন মণ্ডল, তারপরে রয়েছে মেসোস্ফিয়ার। এটা হচ্ছে কি ট্রপোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, তারপর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে রয়েছে কি মেসোস্ফিয়ার, এবং স্ট্র্যাটোস্ফিয়ারের ওপর দিকে কি রয়েছে? ওজোন। তো এটাকে আবিষ্কার করেছিলেন, সঠিক উত্তর হবে অপশন বি, হেনরি বুশন ও চার্লস ফেব্রি। 17 নম্বর প্রশ্ন, বিশ্ব ওজোন স্তর সুরক্ষা দিবস পালিত হয় নিচের কোন তারিখে? ভিভিআই করো। সঠিক উত্তর হবে অপশন বি, 16ই সেপ্টেম্বর। দেখো, ওজোন স্তর সংরক্ষণের জন্য স্বাক্ষরিত হয় নিচের কোন সম্মেলন বা কোন প্রোটোকল? এই যে 16ই সেপ্টেম্বর আমরা দেখলাম, এই 16ই সেপ্টেম্বরেই এই ওজোন স্তর সংরক্ষণের জন্য স্বাক্ষরিত হয়েছিল। সঠিক উত্তর হবে অপশন এ, মন্ট্রিল প্রোটোকল। ঠিক আছে, 16ই সেপ্টেম্বর। 19 নম্বর প্রশ্ন, ওজোন স্তর বিনাশে প্রধান ভূমিকা পালন করে নিচের কোনটি? এটাকেও ভিভিআই করবে প্রশ্নটিকে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিচের কোন গ্যাসের জন্য বা কোন যৌগের জন্য ওজোন স্তর বিনাশ হচ্ছে বা ক্ষয় সাধন হচ্ছে? তো সঠিক উত্তর হবে অপশন এ, সিএফসি। সিএফসির ফুল ফর্ম কি? ফ্লুরো কার্বন। এটা চেন রিয়াকশনের মাধ্যমে ওজনকে বিনাশ করে। 20 নম্বর প্রশ্ন, ওজোন স্তর ক্ষয় সর্বাধিক হয় নিচের কোন সময়? দেখো, গ্রীষ্মকালে নাকি শীতকালে নাকি বসন্তকালে নাকি বর্ষাকালে? তো ওজোন স্তর ক্ষয় সর্বাধিক হয়ে থাকে অপশন সি, বসন্তকালে। 21 নম্বর প্রশ্ন দেখো, বায়ু আয়নিত থাকে কোন স্তরে? নিচের কোন স্তরে বায়ু আয়নিত অবস্থায় থাকে? চারটে অপশন মধ্যে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, থার্মোস্ফিয়ার। দেখো, থার্মোস্ফিয়ার আমরা কি জানি? একটু আগে দেখলাম কি উষ্ণতম স্তর। তো এখানে এতটাই উষ্ণতা রয়েছে যে বায়ু আয়নিত হয়ে যায়। 22 নম্বর প্রশ্ন, বায়ুর ঘনত্ব সর্বাধিক দেখা যায় কোন স্তরে? এটা একদমই ইজি প্রশ্ন। যে স্তর পৃথিবীর একদম কাছে থাকবে সেই স্তরেই সব থেকে বেশি ঘনত্ব দেখা যাবে, কারণ আমরা জানি পৃথিবী পৃষ্ঠ থেকে যত উপরের দিকে ওঠা যায় বায়ুর যে ঘনত্ব সেটা ধীরে ধীরে কমতে শুরু করে। তো পৃথিবীর সংলগ্ন যে স্তর রয়েছে সেটা কোনটা? সঠিক উত্তর হবে অপশন এ, ট্রপোস্ফিয়ার, এবং এটাই হচ্ছে সর্বনিম্ন স্তর। নেক্সট 23 নম্বর প্রশ্ন দেখো, দ্রুতগামী জেট বিমান নিরাপদে কোন স্তরে যাতায়াত করে? এটাও আমি লিখে দিয়েছি প্রশ্ন চলাকালীন বোঝানোর সময়। তো সঠিক উত্তর হবে, দেখো মিলিয়ে নাও, অপশন বি, স্ট্র্যাটোস্ফিয়ার। এইখানে খুব বাতাস খুব বেশি চলাচল করে না, এবং যে কারণে এটাকে বলা হয়ে থাকে শান্ত মণ্ডল।
এবং যে কারণে যেহেতু এখানে খুব বেশি বাতাস একদম স্থির অবস্থায় থাকে, তো জেট বিমানগুলো নিরাপদে এই স্তর থেকে যাতায়াত করতে পারে। নেক্সট 24 নম্বর প্রশ্ন, স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার প্রতি কিমিতে কত? ভিভিআই করো প্রশ্নটিকে। আমরা জানি পৃথিবী পৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠব তত উষ্ণতা কমতে থাকে, উষ্ণতা কমতে থাকে। তো প্রতি কিমিতে কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কমতে থাকে? তো 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। 25, দেখো নৈশদ্যুতি মেঘ দেখা যায় কোন স্তরে? একদমই আনকমন প্রশ্ন। নৈশদ্যুতি মেঘের ইংলিশটা কি? ইংলিশটা হচ্ছে নকটিলুসেন্ট, নকটিলুসেন্ট ক্লাউড। তো এই মেঘ দেখতে পাওয়া যায় কোন স্তরে? সঠিক উত্তর হবে অপশন বি মেসোস্ফিয়ারে। 26, মন্ট্রিল চুক্তি স্বাক্ষরিত হয় নিচের কোন সালে? সঠিক উত্তর হবে অপশন সি 1987 সাল। কত তারিখে? 16ই সেপ্টেম্বর। 27, দেখো ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে কম নিচের কোন অঞ্চলে? দেখো নিরক্ষীয় অঞ্চলে, ক্রান্তীয় অঞ্চলে, নাতিশীতোষ্ণ অঞ্চলে নাকি মেরু অঞ্চলে? তো সবচেয়ে ঘনত্ব কম, সঠিক উত্তর হবে অপশন এ নিরক্ষীয় অঞ্চলে। 28, দেখো বেতার তরঙ্গ বায়ুমণ্ডলে যে স্তরে প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে সেটি হলো নিচের কোন স্তর? এটাকে ভিভিআই করবে। নিচের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে? সঠিক উত্তর হবে অপশন সি আয়নোস্ফিয়ারে। 29, দেখো বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর কোনটি, অর্থাৎ একদম উপরের স্তর কোনটি? সঠিক উত্তর অপশন এ ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ারের বাইরেও একটা স্ফিয়ার রয়েছে, সেটা হচ্ছে এক্সোস্ফিয়ার, যদিও সেটার এক্সিস্টেন্স খুবই খুবই কম। তো সেই জন্য ম্যাগনেটোস্ফিয়ারকে বায়ুমণ্ডলের সব থেকে বাইরের স্তর ধরা হয়ে থাকে। 30 নম্বর প্রশ্ন, দেখো এটাকে ভিভিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকবার পরীক্ষা এসেছে, যে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় নিচের কোন স্তরে? তো সঠিক উত্তর হবে দেখো অপশন বি মেসোস্ফিয়ারে। 31, বৈপরীত্য উত্তাপ দেখা যায় নিচের কোন স্তরে? এটা খুবই ইন্টারেস্টিং, অর্থাৎ আমরা জানি ধরো এটা পৃথিবী পৃষ্ঠ, ঠিক আছে, পৃথিবী পৃষ্ঠ এটা, তো পৃথিবী পৃষ্ঠের উপরে কি প্রথমে রয়েছে? ট্রপোস্ফিয়ার, তারপরে কি রয়েছে? স্ট্র্যাটোস্ফিয়ার। তো আমরা জানি পৃথিবী পৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠবো তত কি হচ্ছে? টেম্পারেচার, টেম্পারেচার কি হচ্ছে? কমছে। কিন্তু কমতে 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 যখনই এই স্ট্র্যাটোস্ফিয়ার শুরু হবে তখন আবার টেম্পারেচার কিন্তু ধীরে ধীরে বাড়বে। তো কোথায় বাড়ছে? স্ট্র্যাটোস্ফিয়ারে আবার বাড়ছে। তো এখানে সঠিক উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। তো বৈপরীত্য উত্তাপ দেখতে পাওয়া যায় স্ট্র্যাটোস্ফিয়ারে। 32, দেখো ওজোন গহ্বর সৃষ্টি হয় স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাসের ঘনত্ব নিচের কোনটি হলে? কত ডপসন হলে ওজোন গহ্বর সৃষ্টি হয় স্ট্র্যাটোস্ফিয়ারে? তো সঠিক উত্তর হবে অপশন সি 200 বা 200 ডপসন এইরকম বা এর থেকে কম হয়ে গেলেই ওজোন গহ্বর সৃষ্টি হয়ে থাকে। 33, দেখো অতিবেগুনি রশ্মি শোষিত হয় কোন স্তরে? এটা ইজি প্রশ্ন। অতিবেগুনি রশ্মি কে শোষণ করে থাকে? সেটা হচ্ছে কে? ওজোন গ্যাস। এবং ওজোন গ্যাস কোন স্তরে দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন বি স্ট্র্যাটোস্ফিয়ারে।
34 দেখো, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ হলো প্রায় নিচের কত শতাংশ? এটাকেও ভিভিআই করবে। তো পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ হলো অপশন সি 34%। তো অ্যালবেডো কি দেখবো? দেখো, সূর্য কিরণ থেকে পৃথিবীতে মোট যে পরিমাণ তাপ আসে তার 34% তাপ মেঘপুঞ্জ, ধূলিকণা প্রভৃতি দ্বারা প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায়। পৃথিবী থেকে সূর্যরশ্মির প্রত্যাবর্তনের এই প্রাকৃতিক ঘটনাকে অ্যালবেডো বলে। পৃথিবীর গড় অ্যালবেডো হলো 34%। নেক্সট দেখো 35, উষ্ণতার প্রসর সর্বাধিক হয় নিচের কোন অঞ্চলে? সঠিক উত্তর হবে অপশন ডি, মরু অঞ্চলে। 36, 1 ডিগ্রি সেলসিয়াস সমান হলো কত ফারেনহাইট? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 33.8 ডিগ্রি ফারেনহাইট। 37, সৌর ধ্রুবক এর পরিমাণ হলো প্রায় নিচের কোনটি? এটাকেও ভিভিআই করবে। এই সব প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এবং আনকমন, সচরাচর তোমরা দেখতে পাবে না, এবং সিআরপি একাডেমির তত্ত্বাবধানে এই সমস্ত প্রশ্নগুলো করানো হচ্ছে। চিরাচরিত প্রশ্ন তোমরা পেরে যাবে, কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু একটু তোমাদের এখন থেকে প্র্যাকটিস করতে হবে। তো সৌর ধ্রুবকের পরিমাণ কত? সঠিক উত্তর হবে দেখো একদম অপশন ডি, 1.94 ক্যালোরি পার বর্গ কিলোমিটার। 38 দেখো, সূর্যের বহিঃপৃষ্ঠের উষ্ণতা হলো নিচের কত ডিগ্রি সেলসিয়াস? একদম বাইরের পৃষ্ঠে যে উষ্ণতা সেটা কত ডিগ্রি সেলসিয়াস? সঠিক উত্তর অপশন সি, 6000 ডিগ্রি সেলসিয়াস। 39, বিশ্বে গ্রিন হাউস বৃদ্ধিতে সর্বাধিক ভূমিকা রয়েছে নিচের কোন দেশের? তো বিশ্বে গ্রিন হাউস বৃদ্ধিতে সর্বাধিক ভূমিকা রয়েছে অপশন সি, চীনের। 40 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠ থেকে বিক্ষিপ্ত এবং প্রতিফলিত অ্যালবেডোর পরিমাণ হলো নিচের কোনটি? দেখো, প্রশ্নটা ভালো করে দেখো, এখানে কি বলেছো? ভূপৃষ্ঠ থেকে বিক্ষিপ্ত। আর আগেরটা আমরা যে অ্যালবেডো দেখেছিলাম সেটা হচ্ছে কি 34%। সেটা কি মেঘপুঞ্জ, ধূলিকণা, ঠিক আছে, বায়ুমণ্ডল, এইগুলো। তো বায়ুমণ্ডল, ধূলিকণা এবং মেঘপুঞ্জ থেকে হচ্ছে 34%। কিন্তু এখানে বলেছে ভূপৃষ্ঠ থেকে বিক্ষিপ্ত এবং প্রতিফলিত অ্যালবেডোর পরিমাণ। যখন ভূপৃষ্ঠ থেকে তখন বলবে তখন হবে অপশন এ, 2%। প্রশ্নের মারপ্যাচ কিন্তু এইখানেই থাকবে। 41, বায়ুমণ্ডল কোন পদ্ধতিতে সর্বাধিক উত্তপ্ত হয়? সঠিক উত্তর হবে অপশন এ, বিকিরণ, অর্থাৎ ইংরেজিতে যাকে বলা হয় তাকে রেডিয়েশন। রেডিয়েশন পদ্ধতিতে। 42, বায়ুমণ্ডলের উষ্ণতা সর্বোচ্চ হয় নিচের কোন সময়? দেখো, রাত 12টার সময়, দুপুর 1টার সময়, দুপুর 1:30টার সময়, নাকি দুপুর 2টোর সময়? এটাও ভিভিআই করবে। নিচের কোন সময়ে বায়ুমণ্ডলের উষ্ণতা সর্বোচ্চ হয়? সঠিক উত্তর অপশন ডি, দুপুর 2টোর সময়। 43, উষ্ণতার প্রসার সর্বনিম্ন হয় কোন অঞ্চলে? একটু আগে দেখেছিলাম উষ্ণতার প্রসার সর্বোচ্চ হয় কোথায়? সর্বোচ্চ হয় মরু অঞ্চলে। তো মরু অঞ্চলে এখানে হবে না, তো এখানে কি হবে? এটা হচ্ছে সর্বোচ্চ, সরি, তো সর্বনিম্ন হবে অপশন এ, নিরক্ষীয় অঞ্চলে। 44, প্রতি 1 ডিগ্রি অক্ষাংশের পরিবর্তনে উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস পায় কত ডিগ্রি সেলসিয়াস? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর অপশন সি, 0.28 ডিগ্রি সেলসিয়াস। 45, অভিকর্ষ টানের দ্বারা প্রভাবিত বায়ু হলো নিচের কোনটি?
সঠিক উত্তর হবে অপশন বি, ক্যাটাবেটিক বায়ু। ক্যাটাবেটিক বায়ু দুটো পাহাড় এরকম রয়েছে, দুটো পাহাড়ের মাঝখানে এই যে পাহাড়ের ঢাল বেয়ে যখন নিচের দিকে বায়ু প্রবাহিত হয় তখন সেটাকে বলা হয়ে থাকে ক্যাটাবেটিক বায়ু। তো দেখো অভিকর্ষ টানের দ্বারা প্রভাবিত হচ্ছে, তো এটা হচ্ছে ক্যাটাবেটিক বায়ু। আর অ্যানাবেটিক কি? উল্টো হবে, যখন উপরের দিকে উঠে যাবে তখন হচ্ছে অ্যানাবেটিক বায়ু। 46, বায়ুমণ্ডলের উষ্ণতা সর্বনিম্ন হয় নিচের কোন সময়? তো সঠিক উত্তর হবে অপশন এ, ভোর 4টে, সকাল 4টের সময়, 4 AM। 47 দেখো, কর্কট ক্রান্তি রেখার মান হলো নিচের কোনটি? এর থেকে ইজি প্রশ্ন আর হয় না। কর্কট ক্রান্তি রেখার মান হলো নিচের কোনটি? তো সঠিক উত্তর হবে অপশন এ, 23 বা 23.5 ডিগ্রি উত্তর বা 23 ডিগ্রি 30 মিনিট নর্থ। কর্কট ক্রান্তি রেখা ভারতের কতগুলো রাজ্যের উপর থেকে গেছে? ভারতের 8টি রাজ্য তার উপর থেকে গেছে। কি কি রাজ্য? আমি সেই ট্রিক বলেছিলাম, MMTC, RJBG ট্রিক। এম ফর মধ্যপ্রদেশ, এম ফর মিজোরাম, টি ফর ত্রিপুরা, সি ফর ছত্তিশগড়, আর ফর রাজস্থান, জে ফর ঝাড়খণ্ড, বি ফর আমাদের ওয়েস্ট বেঙ্গল, জি ফর গুজরাট। তো 8খানা রাজ্যের ওপর থেকে কর্কট ক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে। নেক্সট 48 দেখো, সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে পড়ে নিচের কোন রেখার ওপর? এটা ইজি প্রশ্ন। সঠিক উত্তর অপশন এ, নিরক্ষ রেখার ওপর। 49, পৃথিবীর গড় উষ্ণতা হলো নিচের কোনটি? সঠিক উত্তর অপশন বি, 15 ডিগ্রি সেলসিয়াস। 50 দেখো, সবুজ ঘর সর্বপ্রথম নাম করেন নিচের কোন বিজ্ঞানী? সবুজ ঘর মিন্স কি? গ্রিন হাউস। সঠিক উত্তর হবে অপশন বি, জোসেফ ফুরিয়ার। 51, প্রধান গ্রিন হাউস গ্যাস হলো নিচের কোনটি? যখন বলবে প্রধান গ্রিন হাউস গ্যাস তখন সঠিক উত্তর হবে অপশন এ, কার্বন ডাই অক্সাইড হবে। আর যদি প্রশ্ন আসে প্রধান বা সর্বাধিক গ্রিন হাউস প্রভাবিত গ্যাস, তখন হবে জলীয় বাষ্প। ওকে, নেক্সট 52, অভিকর্ষ বলের বিপরীতে প্রবাহিত বায়ু হলো নিচের কোনটি? অভিকর্ষ বলের বিপরীতে বলেছে, আবারও সেই দুটো পাহাড়ের মাঝখানে যে উপত্যকা রয়েছে এবার উল্টো দিকে বাতাস বইবে উপরের দিকে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অ্যানাবেটিক বায়ু। নেক্সট 53, দেখো সর্বাধিক গ্রিন হাউস উৎপন্ন হয় নিচের কোন স্থান থেকে? সঠিক উত্তর হবে অপশন এ, তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে। 54 এবং আজকের যে ক্লাস আমরা করছি বায়ুমণ্ডল সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা, তার শেষ প্রশ্ন, বায়ুর উষ্ণতা বৃদ্ধিতে কোন গ্যাসের ক্ষমতা সবচেয়ে বেশি? তো এখানে দেখো কি বলেছে, বায়ুর উষ্ণতা বৃদ্ধিতে কোন গ্যাসের ক্ষমতা সবচেয়ে বেশি। তো এখানে ক্ষমতা বলেছে সব থেকে বেশি হয়ে যাবে। আমি একটু আগে যেটা বললাম যে গ্রিন হাউস এফেক্ট সব থেকে বেশি কার বেশি রয়েছে, সঠিক উত্তর হবে অপশন সি, জলীয় বাষ্প। তফাৎ কিন্তু প্রশ্নের এখানে থাকবে, সব থেকে ক্ষমতা বেশি অর্থাৎ কে সব থেকে বেশি গরম করে দিতে পারে, সেটা হচ্ছে জলীয় বাষ্প। আর প্রধান গ্যাস কি, অর্থাৎ বায়ুমণ্ডলের সব থেকে মানে কি বলবো বেশি রয়েছে, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ওকে, তো এই ছিল আজকের 54 গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তোমাদের কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবং ক্লাসটা শেষ করবো তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা, আমাদের
যে ব্যাচ কোর্সগুলো রয়েছে দেখো, ডবল স্টার লাস্ট মিনিট সাজেশন ব্যাচ কোর্স, ডাব্লিউপি এসআই পরীক্ষাকে লক্ষ্য করে, 70 দিনের চ্যালেঞ্জ কোর্স, আপকামিং ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে, এবং আমাদের সেরা প্র্যাকটিস ব্যাচ তোমাদের পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে। তো যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।